শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব ধ্বনি ও বর্ণ অধ্যায়ের ওপর থেকে একদম প্রাথমিক পর্বের বিষয়গুলি। প্রথমেই রয়েছে বাকযন্ত্রের প্রধান অংশগুলি কি কি এবং কটি, ধ্বনি কি, বর্ণ কি, ধ্বনি কয় প্রকার, বা স্বরধ্বনির যে বিভাজনগুলি রয়েছে, স্বরধ্বনির সংখ্যা কয়টি, এগুলি আজকের আলোচ্য বিষয়। তাহলে প্রথমে আমরা জানব যে বাকযন্ত্রের প্রধান অংশগুলি কি কি। বাকযন্ত্রের প্রধান অংশ আমরা সাতটি পেয়ে থাকি: ফুসফুস, স্বরযন্ত্র, জিহ্বা, তালু, দন্ত, ওষ্ঠ, নাসিকা। এই সাতটিকে কিন্তু তোমাদের ঠিকঠাক মনে রাখতে হবে। অনেক সময় তোমরা এমসিকিউতে প্রশ্ন পাও যে বাকযন্ত্রের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি বাকযন্ত্রের অংশ নয়, বা নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি বাকযন্ত্রের অংশ। তাহলে সাতটি কিন্তু তোমাদের ঠিকঠাক মনে রাখতে হবে। এরপর আমরা আজকে জানবো যে ধ্বনি কাকে বলে। ধ্বনি হলো মানুষের বাকযন্ত্র নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজ। ধ্বনি হলো মানুষের বাকযন্ত্র নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজ। এরপর বর্ণ। বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, বা ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক রূপকেই বলা হয় বর্ণ। ধ্বনিও দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, আর বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এরপর আমরা ধ্বনি আর বর্ণের পার্থক্যটা কি জেনে নেব। এদের সংজ্ঞার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ধ্বনি মানুষের বাকযন্ত্র নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজ, আর বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। তাই ধ্বনিকে আমরা শ্রুতিগোচর করে থাকি, আর বর্ণকে আমরা চোখে দেখতে পাই, যেহেতু তার নিজস্ব একটি রূপ রয়েছে। তাহলে এভাবে আমরা ধ্বনি আর বর্ণের পার্থক্য ডেফিনেশনের মধ্য দিয়ে উল্লেখ করব। এরপর স্বরধ্বনি কাকে বলে। ধ্বনির যে দুটি ভাগ আমরা জেনে নিলাম ইতিপূর্বে, যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আজকে মূলত স্বরধ্বনির যে সমস্ত বিভাজনগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণ করবার সময় মুখবিবরের মধ্যে কোথাও শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত না হয়ে অনায়াসেই উচ্চারিত হয়, তাকে বলা হচ্ছে স্বরধ্বনি। বা আরও আমরা যেটা ব্যাকরণ বই মূলত পেয়ে থাকি সহজভাবেই, যে যে ধ্বনি উচ্চারণ করতে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না, তাকে বলা হয় স্বরধ্বনি। যে ধ্বনি নিজে নিজেই উচ্চারিত হতে পারে। এই স্বরধ্বনি হচ্ছে সাতটি। স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি, আর স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 12টি। স্বরধ্বনি হচ্ছে কি না, অ, আ, হস্যই, হস্য, এ, ও, এ। এই সাতটি হচ্ছে স্বরধ্বনি। অ, আ, হস্যই, হস্য, এ, ও, এ। এই সাতটি হচ্ছে স্বরধ্বনি, আর স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 12টি। এরপর আমরা দেখব যে এই স্বরধ্বনির উচ্চারণের সময় অনুযায়ী স্বরধ্বনিকে আমরা কতটা সময় নিয়ে উচ্চারণ করি তার ভিত্তিতে স্বরধ্বনির দুটি ভাগ রয়েছে: হ্রস্বস্বর আর দীর্ঘস্বর। হ্রস্ব মানেই বুঝতে পারছো কম, তার মানে যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলা হয় হ্রস্বস্বর। যেমন অ, আ, হস্যই, হস্য, এগুলো হচ্ছে আটা নয়, অ, হস্যই, হস্য, এগুলো হচ্ছে হ্রস্বস্বর। আর যে স্বরধ্বনি উচ্চারণ করতে দীর্ঘ সময় লাগে তাকে বলা হয় দীর্ঘস্বর। যেমন আ, দীর্ঘই, দীর্ঘ, ওই, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। দীর্ঘ সময় নিয়ে এই স্বরধ্বনিগুলি উচ্চারিত হয়ে থাকে। এরপর স্বরধ্বনির আরও একদিক থেকে বিভাজন রয়েছে গঠনের দিক থেকে। তবে স্বরধ্বনি বলছি ঠিকই, স্বরধ্বনি সাতটি। তা সাতটি স্বরধ্বনি কিন্তু দেখতে গেলে মৌলিক স্বরধ্বনি। আর গঠনের দিক থেকে যে স্বরধ্বনির বিভাজন, সেখানে মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি রয়েছে। তা যৌগিক স্বরধ্বনির মধ্যে যে দুটি স্বরধ্বনি পড়ে সে দুটি ধ্বনি নয়, মূলত সেগুলি হলো বর্ণ। যেমন ওই আর ঔ। ওই মানে একটি স্বরধ্বনি উচ্চারণের যে প্রযত্ন, তার মধ্যে যদি দুটি স্বরধ্বনি উচ্চারিত হয় তখন তাকে আমরা যৌগিক স্বরধ্বনি বলছি। যেমন ওই আর ঔ। ওই উচ্চারণ করলেই দেখতে পাচ্ছ ও আর হস্যই একসঙ্গে উচ্চারিত হচ্ছে, আর ও উচ্চারণ করলে ও হস্য একসঙ্গে উচ্চারিত হচ্ছে ও উচ্চারণের মধ্যে। তাহলে মৌলিক স্বরধ্বনিকে কি বলবো আমরা? না, যে স্বরধ্বনি
অবিভাজ্য অর্থাৎ যে স্বরধ্বনিকে ভাঙা যায় না তাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। 7টি স্বরধ্বনি অ আ হ্রস্বই হ্রস্ব এ ও এ, এই 7টি স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এবং স্বরবর্ণের মধ্যে ওই আর ঔ এই দুটি হচ্ছে মূলত যৌগিক স্বর, বা যেহেতু এদেরকে ভাঙা যায় তাই এদের আরেক নাম হচ্ছে দ্বি-স্বরধ্বনি। যেহেতু একটি স্বরধ্বনির মধ্যে দুটি স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে, বা এদেরকে বলা হয় সন্ধক্ষর। তাহলে যৌগিক স্বরকে আর কি কি নাম দেওয়া হচ্ছে এটাও কিন্তু তোমাদের ঠিকঠাক জেনে রাখতে হবে। আবার মৌলিক স্বরেরও কিন্তু একটা আরও দুটো নাম রয়েছে, স্বাভাবিক স্বরধ্বনি আর সরল স্বরধ্বনি। এখানে যেহেতু এদের কোনো উচ্চারণের মধ্যে বিভাজন নেই, এক প্রয়াসেই মানে একটা মানে যে উচ্চারণের যে প্রয়োজন হচ্ছে সেখানে একটাই স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে। আর যৌগিক স্বরধ্বনির ক্ষেত্রে কিন্তু একটা প্রযত্নের মধ্যেই উচ্চারিত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে দুটি স্বরধ্বনির উচ্চারণের সংমিশ্রণ রয়েছে। তাহলে আমরা পেলাম মৌলিক স্বরধ্বনির আরও দুটো নাম হচ্ছে স্বাভাবিক স্বরধ্বনি আর সরল স্বরধ্বনি। আর যৌগিক স্বরধ্বনির আরও দুটো নাম হচ্ছে দ্বিস্বর আর সন্ধক্ষর। আচ্ছা, এরপর আমরা জানবো প্লুতস্বর কি। প্লুতস্বর হচ্ছে যে স্বরধ্বনির উচ্চারণের একটা বিশেষ ব্যবহার। যেমন আমরা যখন গান গাই বা কেউ কাঁদে, তখন একটা শব্দের শেষে যে স্বরধ্বনি থাকে সেটাকে টেনে উচ্চারণ করবার যে প্রবণতা, সেটাকেই বলা হয় প্লুতস্বর। তাহলে একটি শব্দের মধ্যে যখন একটি স্বরধ্বনি টেনে উচ্চারিত হয় বা প্রলম্বিত হয়ে উচ্চারিত হয়, দীর্ঘ উচ্চারিত হয়, তখন সেই দীর্ঘ স্বরধ্বনি উচ্চারণের প্রবণতাকেই বলা হয় প্লুতস্বর। যেমন জনগণ মনর যে জাতীয় সঙ্গীতের জয় হে যখন বলা হয়, হে এই শেষের এ স্বরধ্বনিটি কিন্তু টেনে উচ্চারিত হয়। যে কোনো গানের ক্ষেত্রেও আমরা দেখব যে শব্দের শেষের একটি স্বরধ্বনি টেনে যে উচ্চারণ করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এরপর আমরা স্বরধ্বনির যে ভাগের মধ্যে মূলত বেশিরভাগটা আমাদের বলাই হয়ে গেল। যেটা বাকি রয়েছে, স্বরধ্বনির এক এক সময় চন্দ্রবিন্দু সহযোগে উচ্চারিত হয়, ব্যবহৃত হয়, তখন সেই স্বরকে বলা হয় সানুনাসিক স্বর। যেমন আমরা যখন বলছি বাঁকা বা চাঁদ, তখন দেখো বয়ের পর আকার রয়েছে, তারপরে আয়ের পরে চন্দ্রবিন্দুটা ব্যবহৃত হচ্ছে, মানে আয়ের মাথায় চন্দ্রবিন্দু হয়ে উচ্চারিত হচ্ছে। তাহলে যখন নাসিকার সাহায্যে স্বরধ্বনি উচ্চারিত হয় তখন স্বরধ্বনি চন্দ্রবিন্দু সংযুক্ত হয়ে পড়ে। বানানের ক্ষেত্রে আমরা দেখি নাসিকার সাহায্যে স্বরধ্বনি উচ্চারিত হলে তা সানুনাসিক বা অনুনাসিক হয়ে পড়ে। স্বরধ্বনিটি তখন সানুনাসিক বা অনুনাসিক হয়ে পড়ে, তখন আমরা সেই স্বরকে সানুনাসিক স্বর বলে অভিহিত করে থাকি। তাহলে এভাবে আমরা যে স্বরধ্বনির শব্দের মধ্যে যে প্রযুক্ত হচ্ছে সেখানেই আমরা তাকে সানুনাসিক, বাঁকা, চাঁদ এই সমস্ত শব্দের মধ্যে হতে দেখি। তাহলে এভাবে আমরা এই স্বরধ্বনির যে আজকে ভাগগুলি আলোচনা করলাম, এখান থেকেই কিন্তু আমরা ডেফিনেশান পেতে পারি দ্বিস্বর কি বা প্লুতস্বর কি, যেটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে থাকতে পারে। বা কতগুলি স্বরধ্বনি দিয়ে বলল নিম্নলিখিত কোনটি মৌলিক স্বর বা নিম্নলিখিত কোনটি মৌলিক স্বর নয়, সেখানে হয়তো একটা যৌগিক স্বর সংযুক্ত, মানে যেটা স্বরবর্ণ সংযুক্ত করেছে, বা স্বরধ্বনি দিয়েছে 3টি, একটি যৌগিক স্বর দিয়ে চিহ্নিত করতে বলল। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের কাছে যে কোনো কোশ্চেন সহজ হয়ে যাবে যদি তার ডেফিনেশান, প্রত্যেকটা এখানে ভাগের ডেফিনেশান উদাহরণ সহ ভালো করে তৈরি করে রাখো।